বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের অর্থনীতির গতি কমবে, মুদ্রাস্ফীতিও ভোগাবে, এই নিয়ে প্রথম আলোতে একটা প্রতিবেদন এসেছে। তো এই প্রতিবেদনে প্রধানত বাংলাদেশের অর্থনীতির যে একটা ডাউনফল হয়েছে, মুদ্রাস্ফীতি দিন দিন বাড়ছে, তার একটা একটা অঙ্কের পরিমাণ দেখানো হয়েছে। ম্যাক্সিমাম রেফারেন্স ছিল বিশ্ব ব্যাংকের। এছাড়া বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই দেশগুলো আসলে তাদের অর্থনীতির অবস্থা কিরকম, তাদের অর্থনীতি তাদের মূল্যস্ফীতির হার কমিয়ে আনা, কোনো কোনো ক্ষেত্রে মূল্যস্ফীতি কমিয়ে নেগেটিভের দিকে নিয়ে যাওয়া, তো তারা এই উন্নয়নটা কিভাবে করছে বা তাদের সাথে আমাদের অবস্থানটা বর্তমানে কিরকম আছে, হ্যাঁ, এইটাকেই তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনের মধ্যে। এবং কিছু পরামর্শ, কিছু সরকারের ভুল, এগুলো তুলে ধরা হয়েছে অধ্যাপকদের পরামর্শ মতে। তো এখানে প্রথমেই দেখা যায় যে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন এসেছে। সেই প্রতিবেদন অনুযায়ী 2024-25 যে অর্থ বছর, মানে এই বর্তমান অর্থ বছরটা, এই অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 4.1% নামতে পারে। একটু বলে রাখি জিডিপি প্রবৃদ্ধি জিনিসটা কি। ধরেন আমাদের একবার জিডিপি মনে করেন $440 বিলিয়ন, ইউএসডি আমাদের জিডিপি। তো এরপরে যদি এই জিডিপিটা বাড়ে, জিডিপিটা কত পার্সেন্ট বাড়লো, সেই হিসাবটাই হচ্ছে জিডিপি প্রবৃদ্ধি বোঝায়। ধরেন আমাদের জিডিপি যদি $100 বিলিয়ন থেকে পরের বছর $105 বিলিয়ন হয়ে যায়, তখন আমরা বলি আমাদের জিডিপি প্রবৃদ্ধি 5%। তো এইটা হচ্ছে জিডিপি প্রবৃদ্ধি ক্যালকুলেট করার নিয়ম আর কি। তো আমাদের জিডিপি প্রবৃদ্ধি নর্মালি অনেক বেশি থাকে, যেমন 6 থেকে 7, 7.5 পর্যন্ত গিয়েছিল। তারপরে করোনাকালীন সময় সেটা আবার কমে এসেছিল, কিন্তু বর্তমানে সেই জিডিপির প্রবৃদ্ধি অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় অনেক কম, সেটা 4.1% আশা করা যাচ্ছে। এটা বিশ্ব ব্যাংকের একটা প্রতিবেদনে উঠে এসেছে। যেমন এখানে দেখা যায় যে বাংলাদেশের পাশের যে দেশগুলো, যে ভারতের জিডিপি আশঙ্কা করা হচ্ছে যে 6.7% প্রবৃদ্ধি হবে, পাকিস্তানের 2.8%, শ্রীলঙ্কায় 3.5%, আর বাংলাদেশের 4.1%। এখন ভারত আমাদের থেকে তাহলে জিডিপি প্রবৃদ্ধির দিক থেকে এগিয়ে গেল, কিন্তু বলতে পারেন যে পাকিস্তান এবং শ্রীলঙ্কার তো প্রবৃদ্ধি কম। আসলে তারা তো কিছুদিন আগে খুবই খারাপ পরিস্থিতিতে যাচ্ছিল, সেখান থেকে যে এত দূর উঠে এসেছে, এটাই তাদের জন্য অনেক বেশি আর কি। শ্রীলঙ্কা তো কিছুদিন আগে দেউলিয়ার মতোই হয়ে গিয়েছিল। তো বাংলাদেশ সেই পরিস্থিতি কিন্তু ছিল না, বরঞ্চ তারা খারাপ পরিস্থিতি থেকে ভালোর দিকে উদয়মান হচ্ছে, কিন্তু বাংলাদেশ তার ভালো অবস্থান থেকে খারাপের দিকে যাচ্ছে। আচ্ছা, এবার আসি যে এই প্রবৃদ্ধি যে আসলে হচ্ছে না, জিডিপির প্রবৃদ্ধি কমে যাওয়া, এটা হলে অর্থনীতির গতির অবস্থা কি হবে? আসলে অর্থনীতির গতি তখন মন্থর হয়ে পড়বে। আগের চেয়ে কর্মসংস্থান বৃদ্ধির হার কমে যায়, বেকারত্ব বৃদ্ধি পায়, বাণিজ্যর যে গতি, সেই গতিটা আসলে দ্রুত গতিতে থাকে না, কলকারখানা উৎপাদন কমে যায়। আচ্ছা, কোনো যদি দেশে যদি উৎপাদন কমে যায়, তাহলে কি হবে? মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। এখানে একটা টার্ম ইউজ করেছে, মানুষের প্রকৃত আয় কমেছে। এবং সেই প্রকৃত আয় কমেছে কিভাবে, সেটাও তুলে ধরা হয়েছে যে মানুষের আয় বেড়েছে 8%, মূল্যস্ফীতি 11%। ধরেন একটা পণ্য 100 টাকা ছিল গত বছর, সেটা এবার একশো একশো 11 টাকা হয়েছে। যদি মূল্যস্ফীতি 11% হয়। আর আপনার বেতন গতবার ছিল 100 টাকা, এবার আপনার বেতন আয় বেড়েছে, যে মানুষের আয় বেড়েছে 8%, তার মানে আপনার বেতন হয়েছে এখন 108 টাকা। তাহলে দেখেন, একই পণ্য এর আগের বার ছিল 100 টাকা, আপনার বেতনও ছিল 100 টাকা, ওকে, ইজি, ইকুয়াল ছিল। কিন্তু এবার পণ্যের দাম হয়ে গেছে 111 টাকা, আর আপনার আয় হচ্ছে 108 টাকা। তার মানে কি? আপনার প্রকৃত আয় তো কমেছে আসলে। তার মানে মূল্যস্ফীতি অত্যাধিক পরিমাণে বেড়ে যাওয়ার মানুষের প্রকৃত আয় কমেছে। যদিও মানুষের আয় বেড়েছে দেখাচ্ছে, কিন্তু মানুষের প্রকৃত আয়টা আসলে কমেছে। বাংলাদেশে সাধারণত 6% বেশি জিডিপি প্রবৃদ্ধি হয়, যেটা বললাম যে 6 থেকে 7.5% পর্যন্ত আমাদের জিডিপি হয়েছিল, কিন্তু করোনার সময় সেই জিডিপিটা একটু কমে আসে। এর পরবর্তীতে সেই জিডিপিটা আবার একটু বেড়েছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতি, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অন্যান্য বিষয়ের ব্যাপারে সমন্বয়হীনতা, আমদানি কমে যাওয়া, এই সকল বিষয়গুলো বিবেচনায় জিডিপি আরো ক্রমহ্রাসমানের দিকে চলে আসছে। যদিও একটা কথা বারবারই বলা হয় যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে জিডিপি বাড়িয়ে দেখানো হতো, কিন্তু তারপরও এবার তো জিডিপি এখন দিন দিন আরো কমে যাচ্ছে, তো এটা তো আসলে খারাপ দিক, তাই না? তো 2025 সালে বাংলাদেশের অর্থনীতির 5টা ঝুঁকির মধ্যে আছে, এই কথা বলেছে ওয়ার্ল্ড ব্যাংক। কি বলেছে তাদের প্রতিবেদনে বলেছে যে উচ্চ মূল্যস্ফীতি,
চরম ভাবাপন্ন আবহাওয়া, যেমন বন্যা, তাপদাহ, এগুলো আর কি, দূষণ, বেকারত্ব ও অর্থনৈতিক সুযোগের অভাব, আর আরেকটা হচ্ছে অর্থনৈতিক নিম্নমুখিতা। এই পাঁচটা ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি আছে। এবার দেখি বিশ্বব্যাংকের পূর্বাভাস কি বলে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আসলে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি কমিয়েছে। কিভাবে? এই যে বাংলাদেশের বিনিয়োগকারীদের আস্থা কমেছে, আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে বাংলাদেশ বিনিয়োগ টানতে আসলে কেন ব্যর্থ হচ্ছে তা খুবই সুন্দর করে তুলে ধরা হয়েছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যে বিনিয়োগের আস্থা কিভাবে কমে আর কি, কেন বাংলাদেশে বিনিয়োগটা কম। আচ্ছা, এবার আসি এর পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বাংলাদেশের জ্বালানি সংকট এবং আমদানি নিয়ন্ত্রণ করার কারণে আমরা কাঁচামালই আমদানি করতে পারছি না। ফলে কি হবে? শিল্প কারখানায় আমরা কি করতে পারবো? সেই পণ্য সরবরাহ করতে পারবো না। এখন যদি শিল্প কারখানা পণ্য উৎপাদনই না করতে পারে, তাহলে তো পণ্যের দাম বেড়ে যাবে, মূল্যস্ফীতি বাড়বে, মানুষের প্রকৃত আয় কমে যাবে। একটার সাথে একটা কিন্তু ফুললি কানেক্টেড। আমরা যদি পাকিস্তান এবং শ্রীলঙ্কার জিডিপির দিকে তাকাই, তাহলে তাদের জিডিপি প্রবৃদ্ধি কিন্তু কমে গিয়েছিল। 2023-24 অর্থ বছরের প্রবৃদ্ধি হতে পারে 2.5%। মানে এত কমে গিয়েছিল, সেখান থেকে এই দেশ দুটো আবার ঘুরিয়ে দাঁড়িয়েছে, এখন সেটা 2.5%, আর আরেকজনের ক্ষেত্রে 3.5%। তার মানে কি, তারা তাদের অবস্থা কিন্তু দিন দিন উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। আমাদের কিন্তু অবস্থা দিন দিন আরেকটু ডাউনফলের দিকে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে বাংলাদেশের চলতি বছরের জিডিপি প্রবৃদ্ধি কমলেও একটা সুখবর আছে, হচ্ছে 2025-26 অর্থ বছরে তা বাড়বে বলে একটা পূর্বাভাস দিয়েছে, এবং সেটা 5.4% হতে পারে, সেটা আশা করা যায়। কারণ তখন রাজনৈতিক স্থিতিশীল হবে এবং দেশে বিনিয়োগ পরিস্থিতি বাড়বে, ব্যবসা বাণিজ্য একটু উন্নতির দিকে যাবে। তো এই ধরনের একটা আশা করছে হচ্ছে কি বিশ্বব্যাংক। সেই সাথে ভারত 2025-26-এ 6.7%, পাকিস্তান 2.8%, শ্রীলঙ্কা 3.5%, এবং নেপাল 5.1% প্রবৃদ্ধি হতে পারে। শুধু বাংলাদেশের প্রবৃদ্ধি ভালো হবে তা না, অন্যান্য দেশগুলোর প্রবৃদ্ধি ভালো হবে। আচ্ছা, এখন এই বর্তমান পরিস্থিতি যে অর্থনৈতিক সংকট, এই নিয়ে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম খান প্রথম আলোকে বলেন, বাংলাদেশের অর্থনৈতিক গতি করোনাকালের পর থেকে একটু মন্থর হয়ে গিয়েছিল, আর সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে আরেকটু মন্থর হয়েছে। যদিও আসলে সবাই চিন্তা করতেছে যে না, এখন আস্তে আস্তে স্থিতির দিকে যাবে, তো এইটাই আসলে সবার আশা। কিন্তু এদিকে একটা বিষয় হচ্ছে কি, এই যে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি যদি না হয়, তাহলে কিন্তু একটা ঝামেলা হবে। আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি করতে হবে, জ্বালানি ও বিদ্যুৎ খাতের দাম স্থিতিশীল করতে হবে, এবং ব্যাংক ঋণের সুদ হার নিয়ন্ত্রণ করতে হবে। ব্যাংক ঋণ মানে কি, বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে বাণিজ্যিক ব্যাংকগুলা থাকে, কমার্শিয়াল ব্যাংকগুলা, সেগুলাকে যেই হারে ঋণ দেয়, যে পার্সেন্টেজ সুদের হারটা, সেটাকে বলে ব্যাংক ঋণ। এখন ব্যাংক ঋণ যদি কম হয়, তখন দেখা যাচ্ছে কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছে টাকা অ্যাভেলেবেল থাকে, বিনিয়োগ বাড়ে, বিনিয়োগ বৃদ্ধি পায়। কিন্তু ব্যাংক ঋণ যদি আবার বেশি হয়ে যায়, তখন কমার্শিয়াল ব্যাংকের কাছে টাকাও তো থাকে না, তখন কি বিনিয়োগ কমে যায়, বেকারত্ব সৃষ্টি হয়। আবার যদিও তখন মুদ্রাস্ফীতিও কমে যায়। তো একটা কানেক্টেড এগুলো আসলে, একটার সাথে আরেকটা আর কি। তো সরকারের উচিত এই সকল বেসরকারি খাতের সঙ্গে আরো আলোচনা করা, কিভাবে এই পরিস্থিতির উন্নয়ন করা যায়। এখন আসি মূল্যস্ফীতির বাংলাদেশ এই চড়া। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর দিকে তাকালে দেখা যায় যে বাংলাদেশি মূল্যস্ফীতি চড়া। এখন এই মূল্যস্ফীতি এটা কি ভালো না খারাপ? আসলে লিমিটেড পরিমাণ মূল্যস্ফীতি সকলের জন্যই ভালো। কিরকম? যেমন প্রত্যেক মানুষের পকেটে টাকা আছে, মনে করেন অনেক পরিমাণে টাকা আছে, এখন এই টাকা তারা বের করবে না, টাকা আছে থাকুক, কিন্তু যদি মূল্যস্ফীতি থাকে, তাহলে টাকার মান কমে যায়, তখন তারা কি করবে? টাকা ইনভেস্টমেন্ট করা শুরু করবে, যে ঠিক আছে ইনভেস্ট করি, তাহলে টাকা বাড়বে, ইনভেস্ট করে তাহলে টাকা বাড়বে। তো এইটা কিন্তু তাহলে ইকোনমির জন্য ভালো দিক, যে টাকা আসলে টাকার ফ্লো দরকার, টাকার ফ্লো হবে তাইলেই দেখা যায় গ্রোথ বাড়ে। তার মানে মূল্যস্ফীতি একটা সার্টেন রেটে থাকা ভালো, কিন্তু যদি অত্যাধিক মূল্যস্ফীতি হয়ে যায়, তখন তো মানুষ না খেয়ে মরবে, কারণ টাকার মান অনেক কমে যাবে। তার মানে মূল্যস্ফীতি অনেক বেশিও ভালো না, আর মূল্যস্ফীতি না থাকাটাও ভালো না। মূল্যস্ফীতি একটা লিমিটেড 4 থেকে 5% মূল্যস্ফীতিকে ভালো মূল্যস্ফীতি বলা হয়। ঠিক আছে? তো এই মূল্যস্ফীতিটা থাকাটা আসলে এটা অনেক ভালো দিক, এটা আসলে অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এবার আসি যে অন্যান্য অঞ্চলগুলো, আমাদের দক্ষিণ এশিয়ার, যেমন ভারতে খাদ্যের দাম কমায়, সেই দেশে মূল্যস্ফীতি 5.5%, যে 4-5%-এর মধ্যে আছে, এটা ভালো দিক। যদি বলি হচ্ছে শ্রীলঙ্কার কথা, ওরা মূল্যস্ফীতি নেগেটিভে নিয়ে গেছে 1.7, তার মানে টাকার মান বেড়ে গেছে। হ্যাঁ, তারপরে পাকিস্তানের মূল্যস্ফীতি 4.1%, খুবই ভালো মান আছে। কিন্তু বাংলাদেশের মূল্যস্ফীতি
এটা সেই ভালো মানটাকে ছাড়িয়ে ডাবল হয়ে গেছে, 10.89%। এই মূল্যস্ফীতি এত বাড়লে আসলে কি মানুষ অসহায় হয়ে যায়, গরিব মানুষ অনেক টাকা দিয়ে খাবার কিনতে পারে না। এখন এই নিয়ে একটা চমৎকার মানে খুবই দারুণ কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের অধ্যাপক সেলিম রায়হান স্যার। স্যার এখানে দেখিয়েছেন যে যথাসময়ে বাংলাদেশ যথাসময়ে যথারকম যথোচিত পদক্ষেপটা নেয়নি, যথাযথ পদক্ষেপটা নেয়নি। আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের মুদ্রা, রাজস্ব নীতি, বাজার ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ দরকার, কিন্তু এই সমন্বয়ের অভাব রয়েছে। কেমন সমন্বয়ের অভাব? যেমন ব্যাংক সুদ হার বাড়াচ্ছে, ওই যে কমার্শিয়াল ব্যাংকে যে সুদের ঋণ দেয়, সুদ হার বাড়াচ্ছে যাতে মূল্যস্ফীতি কমানো যায়। অন্যদিকে সরকার কর বাড়িয়ে দিচ্ছে, কর বাড়ালে তো আবার মূল্যস্ফীতি বেড়ে যাবে। তবে দেখেন, একটা টার্গেট নিচ্ছে মূল্যস্ফীতি কমানোর, আরেকটা কাজে মূল্যস্ফীতি বাড়ছে। নিশ্চয়ই সমন্বয়হীনতা রয়েছে এখানে। আবার দেখি কোন এক মন্ত্রণালয় বলছে ডিমান্ড দানের অনুমতি দিতে, আরেক মন্ত্রণালয় তা আটকে দিচ্ছে। তার মানে কি টোটালি দেখা যাচ্ছে এখানে সমন্বয়ের অভাব। কি কাজ করবে না করবে এই সমন্বয়টার অভাব। এই সমন্বয়ের অভাবের কারণে কি মূল্যস্ফীতি দীর্ঘায়িত হচ্ছে। মূল্যস্ফীতি থাকবে কিন্তু এটা তো কন্ট্রোলের মধ্যে থাকবে, এটা দীর্ঘায়িত হলে তো সমস্যা। বাজারে চালের দাম বাড়ছে, আবার সবজির দাম করছে। এখন শীতকাল, সবজির দাম তো অটোমেটিকলি কমবে, প্রোডাকশন বাড়ছে, কিন্তু এটা তো স্থায়ী না, এটা তো স্থায়ী না। সুতরাং স্যার বলেন যে বাংলাদেশের নিম্নমুখী জিডিপি প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি মতো দুটি ক্ষতিকর দিকের মধ্যে পড়ে গেছে। একদিকে মানুষ কর্মসংস্থান এবং আয়ের সুযোগ কম, অন্যদিকে ব্যয় বাড়ছে। তো এটা আসলে খুবই অ্যালার্মিং আমাদের জন্য। ধন্যবাদ সবাইকে।